আসো, হ্যাঁ, স্থির তড়িৎ। ওকে, দেখো, এই অধ্যায়ে আমরা শুরুতে কয়েকটা বিজ্ঞানীর নাম টাম জানবো। যেমন দেখো যে একজন বিজ্ঞানী ছিল, গ্রিক দার্শনিক, ওনার নাম হচ্ছে থেলিস। ওনার নামটা একটু জানবা, যে উনি প্রথম আর কি আমাদের, দেখছো না তোমরা গরমকালে আমরা বিভিন্ন সময় যে দুইটা কলম ঘষা দিতাম, মনে আছে স্কুলে থাকতে? এরপর একটা কাগজের গায়ে টাচ করলে দেখবা যে কাগজটাকে কলম আকর্ষণ করে, দেখছো কখনো? ওই যে ম্যাটাডোর, এই যে তোমার এই কলমে হবে ম্যাটাডোর, এই যে রাবারের যে কলমগুলা, পিন পয়েন্ট, চুলে ঘষলেও কিন্তু হতো না, চুলে ঘষেও কাগজ দিলে দেখবা যে আকর্ষণ করে। তো এটা প্রথম হচ্ছে থেলিস দেখছিল। তোমরা এখান থেকে গিলবার্ট সাহেবের নামটা একটু মনে রাখবা, হ্যাঁ, যে ডাক্তার গিলবার্ট, ডক্টর গিলবার্ট আর কি, উনি প্রথম তড়িতাহিতকরণ দেখছিল, এটা একটু মনে রেখো। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, আপাতত শীট তো পাইছো, ঠিক আছে? তাহলে ডক্টর গিলবার্ট উনি প্রথম তড়িতাহিতকরণ আবিষ্কার করেছিলেন, নামটা মনে থাকবে? ঠিক আছে, ডক্টর গিলবার্ট। এবার আসো, এই অধ্যায়ে আমরা অনেক কিছু জানবো, কুলম্বের সূত্র, ক্ষেত্র তত্ত্ব, তড়িৎ বিভব, তড়িৎ দ্বিমেরু। হুম, আসো আমরা দেখি, সামনে যাই। সেখানে দেখো কুলম্বের সূত্র, শুরুতেই কুলম্বের সূত্র তো আর আলাদা করে ভাবে কিছু বলার নাই, শুধু এখানে দেখো আমরা কুলম্বের সূত্র তো পারি, যে আমরা জানি এফ ইকুয়াল সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তাই না? যে দুইটা চার্জ যদি আমার কাছে থাকে, এবং কুলম্বের সূত্রের কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে যে বিন্দু চার্জের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল, হ্যাঁ। বৃহৎ মানের চার্জ, আমি বললাম যে একটা 5 কিলোমিটার ব্যাসার্ধের একটা চার্জ, তার জন্য কি এটা প্রযোজ্য হবে? তা কিন্তু হবে না। ওকে, তাহলে দেখো যে এটা আমাদের চার্জ দুটোর পরিমাণের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, এবং আরেকটা জিনিস সি, যেটা মাধ্যমের উপরও কিন্তু নির্ভর করে। এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের মহাকর্ষ অভিকর্ষে আমরা যে অভিকর্ষ কি বলে, মহাকর্ষ ধ্রুবক পড়ছি, তার সাথে এটারই পার্থক্য, যে মহাকর্ষ বল কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে না, করে? মহাকর্ষ বল করে, নির্ভর করে না, কিন্তু কিন্তু আমাদের এই কুলম্বের সূত্রে আমরা যে চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে দেখো কিসের কিসের উপর নির্ভর করছে? চার্জ যেটার পরিমাণ, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী মাধ্যম। ওকে, গেল। এবং আমি কি শর্ত বললাম? যে শর্ত হচ্ছে যে তাদেরকে অবশ্যই বিন্দু চার্জ হতে হবে, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? বিন্দু চার্জ হতে হবে, বিন্দু চার্জ, এখানে লেখা আছে দেখো, পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জের জন্য এটা একমাত্র অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আসো সামনে যাই। এখান থেকে একটু মানগুলো মুখস্থ করবা। এই যে আমাদের ভেদনযোগ্যতা এপসাইলন নট, মানটা একটু মুখস্থ রাখবা, 8.854 10⁻⁻12। ঠিক আছে, এবং এককটা কিন্তু এই যে ওই সূত্র থেকেই আসছে। ধরো আমাদের এফ ইকুয়াল আমরা কি লিখি, 1/4 পাই এপসাইলন নট কিউ1 কিউ2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, ঠিক তো? তাহলে এখান থেকে ধরো আমরা যদি শুধুমাত্র এই এপসাইলন নটটাকে আলাদা করি, তাহলে আমাদের একক ধর আমি বের করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে শুধুমাত্র এপসাইলন নটকে যদি আমি বের করে নিয়ে আসতে চাই, তখন আমাদের উপরে থাকে কি, কিউ1 কিউ2, আর নিচে থাকে এফ ডি স্কয়ার, ঠিক তাই না? বলো, আমি জাস্ট এককটা বের করার জন্য আর কি এটা দেখাচ্ছি, যাতে একক তোমার মুখস্থ না করা লাগে। তাহলে দেখো দুইটা চার্জ আছে, দুইটা চার্জের জন্য হচ্ছে কুলম্ব স্কয়ার, নিচে একটা বল আছে, তাহলে এই যে দেখো, নিচে হচ্ছে নিউটন, এবং দুইটা দূরত্ব, মানে দূরত্বের বর্গ, তাহলে নিউটন মিটার স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের এপসাইলন নট বা ভেদনযোগ্যতার একক। কেমন? কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। পারা যাবে? বুঝছো না বুঝুন? ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এককটা। এবং দেখো যখন আমরা সি এর কথা বলি, যে সি এর একক কি, তখন কিন্তু আমরা আবার উল্টাটা লিখি, যে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, যেটা লিখে লিখে আমরা আসলে অভ্যস্ত, তাই না? সি এর মান আসলে কিন্তু আমরা এটা এই মানটা লিখে দিই, যে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এটা জাস্ট উল্টাই দিয়ে যদি তোমার এপসাইলন নটের একক জিজ্ঞেস করে, তখন কিন্তু পারতে হবে। পারবা? আসো, তাহলে আমরা জানলাম যে এটা আসলে মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক পরে পড়বানি, এখন এখান থেকে পড়বো না আমরা। আচ্ছা, দেখো আমাদের যেমন মহাকর্ষ বল কিন্তু আকর্ষণ ধর্মী, তাই না? কিন্তু আমাদের এই তড়িৎ বলটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ দুইটাই হতে পারে। যদি সমমানের একই প্রকৃতির চার্জ হয়, যে দুইটাই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক, তখন তারা করবে বিকর্ষণ করবে, তাই না? এবং একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তখন তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কথা। আচ্ছা, আমরা ক্ষেত্র তত্ত্বটা একটু পড়ি। ক্ষেত্র তত্ত্ব কি দিয়েছে দেখো, নামটা মনে রাখো, বিজ্ঞানী ফ্যারাডে। এবং ধারকত্বের সাথে ওনার আসলে বিরাট
সম্পর্ক আছে, ফ্যারাডে নিয়ে আমরা পড়বানি সামনে যে। এবার আসো এখান থেকে আমরা দেখি শীটের মধ্যে আমাদের কি আছে আসলে, কি হলো? ওকে, এখান থেকে আমাদের শুরুতে আছে জাস্ট এককগুলা, হ্যাঁ, যে আমাদের কোনটা কি একক। তো এখান থেকে দেখো এই যে আমরা যেটা পড়ে ফেললাম সেটা হচ্ছে ভেদনযোগ্যতা। এই যে ভেদনযোগ্যতার মানটা কিন্তু আমরা পড়ে ফেলছি, শূন্য স্থানে হচ্ছে 8.854 × 10⁻12 একক কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আর এই পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা নিয়ে আমরা অনেক পড়বো, তো মনে রাখো পরাবৈদ্যুতিক ধ্রুবকের কিন্তু কোনো একক নাই, এককবিহীন একটা রাশি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক জুভেন্টাস। ওকে, রিয়াল মাদ্রিদও সি 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 হতাশ ভাইজান, তোমরা তো এলিমিনেট হয়ে গেলা। আমরাও যাবো নেক্সট দিন ইন্টার মিলানের কাছে। আসো এখানে দেখো এই থিওরিটা একটু মনে রাখো, বুঝছো, ইন্টারের জন্য মাঝে মধ্যে লাগে, যে তোমার কাছে মনে করো একটা সোলার বল ছিল যেটাতে একটা চার্জ আছে, এবং বলে কি যে এটাকে তুমি কি পরিমাণ চার্জ দিলে সেটা হচ্ছে বায়ুতে ভেসে থাকবে, তাই না? এরকম ম্যাথ আসে না? তো জাস্ট ইকুয়েশনটা আমি একবার বলে দিই, এটা নিয়ে অনুশীলনীতে অনেক এমসিকিউ আছে। সূত্র হচ্ছে এমজি আর কিউই এই দুটো সমান হইতে হবে, বুঝছো? এই দুটো যদি সমান হয় তখন একটা চার্জ ওরকম ভেসে থাকবে, একটা সোলার বল যেটার মধ্যে কিছুটা চার্জ দেওয়া আছে। সেখানে দেখো মানগুলো দেওয়া আছে, যেমন এম হচ্ছে ভর দেওয়া আছে, তার এই যে কিউ এর মান দেওয়া আছে 10⁻⁴ কুলম্ব। স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে, তার মানে আমার ই এর মানটা আসলে জানতে চাচ্ছে, ভাগ করে দিলেই বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই সূত্রটা কিন্তু খেয়াল রেখো, যখনই এরকম বলবে যে একটা সোলার বল আছে তার মধ্যে কিছুটা চার্জ আছে এবং তুমি তাকে কি পরিমাণ বল দিলে সেটাকে তুমি স্থির রাখতে পারবা, তখন তুমি তড়িৎ ক্ষেত্রের মানটা এটা দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, গেল। আর এই কুলম্বের সূত্র থেকে কি প্রশ্ন আসে অনুশীলনীতে, যেরকম প্রশ্ন আসে যে ধরো দূরত্ব অর্ধেক করা হলো তাহলে কি হবে, চার্জের মান দ্বিগুণ করা হলো তাহলে কি হবে, তাই না? যেমন ধরো 1/d², তাহলে দূরত্বের মান যদি অর্ধেক করা হয় তখন কি হবে, এটা 1/2² করলে 1/4, তো 4টা তো উপরে চলে যায়। তো আমরা জানি দূরত্ব অর্ধেক করলে কিন্তু 4 গুণ হয়ে যায় তড়িৎ বল, তাই না বলো? ঠিক আছে, এরকম প্রশ্ন আসে, এর বাইরে ওরকম আহামরি খুব কঠিন কিছু আসলে কুলম্বের সূত্র থেকে আসে না। তাহলে কুলম্বের সূত্রে আমরা মনে রাখবো যে এটা শুধুমাত্র বিন্দু চার্জের বেলা অ্যাপ্লিকেবল। কি বলেছি? বিন্দু চার্জের বেলা অ্যাপ্লিকেবল, এবং আকর্ষণ বিকর্ষণ উভয়ই হতে পারে। এবং আরেকটা মেইন কথা হচ্ছে যে এটা সবসময় মাধ্যমের উপর নির্ভর করে, নাকি করে না? নির্ভর করে। আর ভেদন যোগ্যতার মানটা কত বললাম, এপসাইলন নটের মান 8.854 10⁻⁻12। এককটা বলো সাজনা, একক একক হচ্ছে কুলম্ব স্কয়ার, নিচে হচ্ছে পার নিউটন পার মিটার স্কয়ার, নাকি খালি? ঠিক আছে, সামিউল মুখ লুকাচ্ছ কেন? আসো আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যাই, জীবনে এগিয়ে যাওয়া ছাড়া আসলে আমাদের কিছু করার নেই। আচ্ছা তাহলে নাবিলা বলো তো, মনে করো আমি দুইটা চার্জের মানকে দ্বিগুণ করলাম, তাহলে আমার বল কত গুণ হবে? তাহলে 4 গুণ হবে। ঠিক আছে, দেখো চার্জের কোয়ান্টায়ন, হ্যাঁ, এই রাশিটা একটু লাগবে আমাদের। দেখো কোয়ান্টায়ন বলতে আসলে কি বোঝায়, যে আমাদের প্রকৃতিতে, তোমরা কি জানো আমাদের প্রকৃতিতে সর্বনিম্ন চার্জের মান কত? ইলেকট্রনের চার্জ, তাই না? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এর চেয়ে কম কিন্তু কোনো চার্জ আসলে পৃথিবীতে নাই। এখন কোয়ান্টাম বলতে কি বোঝায়, যে আমাদের চার্জগুলো সবসময় পূর্ণ সংখ্যা হবে, তাই না? 2e হতে পারে, 3e হতে পারে, 4e হতে পারে, মানে 4 × 1.6 × 10⁻⁻19 বা 3 × 1. এটা আছে না তোমাদের সিলেবাসে শর্টে? আছে নাকি নাই? আছে তো। আচ্ছা, তো এটা কখনো এরকম হবে না যে 1.5 ইলেকট্রন, হ্যাঁ, বা 2.2 চার্জ, এরকম কখনোই হবে না। এটাকে বলে হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। হ্যাঁ, তোমরা যেমন কৌণিক ভরবেগ পড়ছিলা না গুণগত রসায়নের বেলায়, যে কৌণিক ভরবেগ একটা কেমন রাশি, কোয়ান্টায়িত রাশি, তাই না? যে mvr ইকুয়াল ছিল nh/2π, তাই না? তো এই যে h/2π এটার সাথে সেটা ছিল সবসময়, মানে কোয়ান্টায়িত রাশি বলে এটাকেও, হ্যাঁ, যে সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হবে। মনে আছে তোমাদের, নাকি ভুলে গিয়েছো? ভুলে গিয়েছো? আরে আল্লাহ, ওই যে বোরের মতবাদের মধ্যে ছিল, গুণগত রসায়ন তো 2 দিন আগেও পড়লাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ান্টামের কথা। তাহলে মনে রাখবা প্রকৃতিতে বিদ্যমান ন্যূনতম চার্জের মানটা কত, একটা ইলেকট্রন অথবা একটা প্রোটনের চার্জ, হ্যাঁ, যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, আচ্ছা তোমাদের আসো আমরা তাহলে সামনের দিকে যাই। তাহলে এরকম কিন্তু কখনোই হবে না যে 2.5 বা 3.7 এটা কি প্রকৃতিতে কখনো পাওয়া যাবে বলো? পাওয়া কিন্তু যাবে না, তাহলে এটা সম্ভব নয়। ওকে,
আসো এবার দেখো চার্জের সংরক্ষণশীলতা। তো শক্তির মতো চার্জও সেম, হ্যাঁ, যে তুমি কখনোই এই কথা বলতেছি, একটা চার্জকে কি আমরা ধ্বংস করতে পারি? পারি না? কেন পারবো না? পারি না কিন্তু আসলে, হ্যাঁ, এটাকে শুধুমাত্র স্থানান্তর করা যায় একটা জায়গা থেকে আরেকটা। তো নিচেই লেখা আছে যে চার্জ সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, এটাকেই বলে চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা। এবার আসো আমরা রাশিমালাগুলো একটু শিখি। দেখো তড়িৎ বল, হ্যাঁ, একটু আগে আমরা যেটা শিখে আসলাম, ওই যে আমরা লিখলাম না এখানে, যে মনে করো এটা হচ্ছে একটা সোলার বল, বুঝছো? সেই সোলার বলের উপরে নিচের দিকে কে কাজ করবে? ওজন, তাই না? এমজি কাজ করবে, ঠিক না? এবং তাকে উপরের দিকে ঠেলে রাখবে কে? তড়িৎ বল, এফ। এবং এটাই হচ্ছে কি কিউ ইন্টু ই। হ্যাঁ, যদি এটার চার্জের মান কিউ হয় এবং এটার মধ্যে দিয়ে যে তড়িৎ ক্ষেত্রটা থাকবে সেটা যদি ই হয়, তাহলে যে কিউ ই এবং এম জি দুইটা যখন সমান হবে তখন সোলার বলটা একটা জায়গায় স্থির অবস্থায় থাকবে। নাকি শান্ত? ঠিক তো? একটু আগে কিন্তু আমরা এটা করে আসলাম। আচ্ছা, তাহলে এই যে এফ ইকুয়াল কিউই এটাই হচ্ছে আমাদের তড়িৎ বল। তাহলে তড়িৎ বলের একক কি হবে? নিউটন, নাকি? নিউটন। আচ্ছা, আসো তাহলে তড়িৎ বল গেল। এবার দেখো তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে তুলনা। তো আমরা আগে এটা পড়ে আসছি যে আমরা জানি যে তড়িৎ বল আসলে আমরা নিউটনের বলবিদ্যাতে পড়ছিলাম না, সবচেয়ে শক্তিশালী বলের নাম কি জান্নাত? সবচেয়ে শক্তিশালী মৌলিক বল সবল নিউক্লিয় বল। তারপরে কোনটা? হাই, তারপর ছিল তড়িৎ চৌম্বক বল, শতধূম পড়ছিলাম না? তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, তাহলে এই বল খুবই দুর্বল। তোমরা নগ্নবিধিতে পড়েছো না, দুর্বলতা কাটানোর জন্য কি খাইতে হয়? এই খাবার না, পড়নি? ওএসসি মালভিসির উপকারিতার মধ্যে কি জিনাত? জবা। দেখছো ওর স্বামীকে খাওয়ায়, এই জন্যই ও এগুলা ভালো জানে। তাহলে দেখো স্থির তড়িৎ বল হচ্ছে এটা বেশি শক্তিশালী এবং মহাকর্ষ বল হচ্ছে দুর্বল। তো মহাকর্ষ বল আসলে আকর্ষণধর্মী হয় এবং তড়িৎ বল আকর্ষণ এবং বিকর্ষণধর্মী দুটোই হতে পারে। ওকে, এবং আমরা জানি যে মহাকর্ষ বল আসলে মাধ্যমের উপর, এত হাসি লাগতেছে এই কথায়, সি সি সি, ও খাওয়ায় তো। মহাকর্ষ বল হচ্ছে কি এটা মাধ্যমের উপর নির্ভর করে না, এবং স্থির তড়িৎ বল কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। ঠিক আছে, তাও তো ভালো। আর নাহলে তো রক্ত আমাশয় আরো কি সব আছে না, অশ্ব, নাম শুনছো না এগুলো? দেখবো পোস্টারে লাগা থাকে, বিনা অপারেশনে অশ্ব রোগের চিকিৎসা করা হয়। এই বাবারা একটু দেখো, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে কিছু জানার বিষয় লেখা আছে, আমরা একটু জানি যে স্থির তড়িৎ বল এটা এক ধরনের সংরক্ষণশীল বল। তাহলে কে আমাকে দুইটা অসংরক্ষণশীল বলের নাম বলতে পারবা? সান্দ্র বল আর ঘর্ষণ বল, তাই না? সান্দ্র এবং ঘর্ষণ বল। তো আমরা যখন পদার্থের গাঠনিক ধর্ম পড়বো ওখানে গিয়ে আমরা সান্দ্র বল নিয়ে অনেক কিছু পড়বো ইনশাল্লাহ। ওই পার্টটা তো তোমাদের শর্টে নাই, এই জন্য আমি আর ইন্টারের আগে পড়াচ্ছি না। অনুশীলনীর কিন্তু ক্লাস নিয়েছিলাম যে পদার্থের গাঠনিক ধর্মের। ঠিক আছে, আচ্ছা আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে একটু বলো যে আমরা ইয়া কি শিখলাম, তড়িৎ বলের সূত্র কি শিখলাম? এফ ইকুয়াল কিউ ইন্টু ই। হ্যাঁ, এফ ইকুয়াল কিউ ই, এটা কি তড়িৎ বল। ঠিক আছে, তড়িৎ বল একক কি হবে তড়িৎ বলের? বলো, তড়িৎ বলের একক কি? নিউটন। এত হিসাব করার দরকার নেই ভাই, বল মানে কি? নিউটন। তড়িৎ বলের একক কি? নিউটন। ঠিক আছে, আচ্ছা তোমরা এখান থেকে ধরো ই কে যদি আমি আলাদা করি তাহলে কি লিখতে পারি? এফ বাই কিউ লিখতে পারি, বলো? তখন একক কি আসে? নিউটন পার কুলম্ব। তখন কিন্তু সেটা আবার তড়িৎ প্রাবল্য হয়ে গেল, তাই না? এটাই তো তড়িৎ প্রাবল্য, তাই না? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, এটাই তো নিউটন পার কুলম্ব। বুঝতে পারছো? তাহলে তড়িৎ বলের একক কি? নিউটন। তড়িৎ বলের একক কি? নিউটন। তড়িৎ বলের একক কি? নিউটন। তড়িৎ বল কি মাধ্যমের উপর নির্ভর করে? নির্ভর করে মাধ্যমের উপর। একটু বলার ঝুল দেখে অমনি অ্যান্সার দিয়ে দিলাম। মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, কিন্তু তড়িৎ বল কিন্তু মাধ্যমের উপর নির্ভর করে। ওই যে আমরা একটু আগে দেখলাম না, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা ছিল ওই যে 8.854 ইন্টু 10⁻²। বোঝা গেল? আসো, ঠিক আছে আমরা সামনের দিকে যাই। দেখো তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র মনে রাখবে এটা একটা অসীম ক্ষেত্র বরাবর এটা কাজ করতে পারে, এবং এই ক্ষেত্র তত্ত্ব দিয়েছে কে? মাইকেল ফ্যারাডে। ক্ষেত্র তত্ত্ব কে দিয়েছে? মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, কেন ঘোলাবে কেন? না না, ঘুলানোর কিছু নাই বাবা, মাইকেল ফ্যারাডে বলবো। আচ্ছা দেখো, একক দেখো, এটার একটা একক তো আমরা দেখলাম নিউটন পার কুলম্ব, তাই না? ওই যে মাত্র আমরা বের করে আসলাম যে ই ইকুয়াল হচ্ছে
F/Q নিউটন পার কুলম, কিন্তু এটার আরো একটা একক আছে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার, দেখো নিচে একটা লাইন আছে যেটা বেশি ব্যবহৃত একক। তাহলে তোমার পরীক্ষায় দুইটা প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন হচ্ছে যে নর্মালি তড়িৎ ক্ষেত্রের একক কি, তখন আমরা বলবো নিউটন পার কুলম, নিউটন পার কুলম। কিন্তু যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে বেশি ব্যবহৃত একক কোনটা, তখন কি বলবা? ভোল্ট পার মিটার। বেশি ব্যবহৃত করলে ভোল্ট পার মিটার, বেশি ব্যবহৃত করলে কি ভোল্ট পার মিটার। মনে থাকবে? পারবা না নাকি ভুলে যাবা না? তাহলে কিন্তু আমরা অনেকগুলো একক ইনশাল্লাহ পড়ে ফেললাম এর মধ্যে। দেখি এখান থেকে আমাদের আর কোনটা কমন আসে। এই যে তড়িৎ ক্ষেত্রের এককটা আমরা পড়েছি নিউটন পার কুলম, এটার পাশে এই যে তড়িৎ প্রাবল্য দেখো ভোল্ট পার মিটার, এখানেও পাশে তোমরা একটা লিখে রাখো ভোল্ট পার মিটার, এবং ব্র্যাকেটে লিখো যে এটা হচ্ছে বেশি ব্যবহৃত একক। বেশি ব্যবহৃত একক, বেশি ব্যবহৃত একক, ঠিক আছে? তাহলে বেশি ব্যবহৃত করলে কোনটা থাকবা? ভোল্ট পার মিটার। কিন্তু নর্মালি একক কোনটা? নিউটন পার কুলম। বোঝা গেল? তাহলে তড়িৎ প্রাবল্যের একক বলো, নিউটন পার কুলম, নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার, ঠিক আছে? কিন্তু বেশি ব্যবহৃত করলে ভোল্ট পার মিটার, বেশি ব্যবহৃত করলে কি ভোল্ট পার মিটার। কি তোমরা কি ভুলাই যাচ্ছে নাকি? তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য একই ভাই, একক একক সেম। ওই যে আমি দেখালাম না, ই তো সেমই নাকি? লিসা, লিসা মনি, লিসা নামে আমাদের একটা স্টুডেন্ট ছিল। আসো এবার দেখো তড়িৎ ফ্লাক্স। ভাইয়া ফ্লাক্স কি জিনিস? ফ্লাক্স হচ্ছে, মনে করো যে ধরো এই একটা তল, তাই না? এটা একটা তল, সেই তলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। যদি চৌম্বক ফ্লাক্স বলে, তো চৌম্বক ফ্লাক্স কিন্তু সেম, যে একটা একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা যাবে। ধর আমি দাঁড়ায় আছি, আমার ভিতরে যতগুলো বলরেখা ক্রস করবে সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, বা চৌম্বক বলরেখা বললে চৌম্বক ফ্লাক্স। কেমন? চৌম্বকের অধ্যায় তো তোমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু ওই দুটো অধ্যায় পড়তে খুবই ভালো লাগে। আমরা অ্যাডমিশন ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ, অনেক বিশ্রী চ্যাপ্টার তো, এইচএস এর আগে পড়লে হতাশ হয়ে যাবে না। ওকে, সেখানে একটু খেয়াল করো যে দেখো এই সূত্রটা তোমার কজের ক্ষেত্রে মনে রাখবে আর কি, যে তড়িৎ ফ্লাক্সের সম্পর্ক হচ্ছে কজের সাথে রিলেটেড। যেমন আমরা কি জানি কজ 0 ডিগ্রির মান কত? হাইয়েস্ট, তাই না? 1। কজ 0 এর মান কত? 1। এবং কজ 90 এর মান হচ্ছে 0। তাহলে মনে রাখবা তড়িৎ ফ্লাক্সের সাথে কজের সম্পর্ক। তার মানে কি, যে তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব, তল না কিন্তু তলের অভিলম্ব। ধরো এই যদি একটা তল হয়, তলের অভিলম্ব কিন্তু এইটা, ঠিক আছে? তলের অভিলম্ব তল কিন্তু সেম জিনিস না, মনে থাকবে? আচ্ছা, তাহলে তল মানে সরি তড়িৎ ক্ষেত্র এবং তলের অভিলম্ব তারা যদি সমান্তরালে থাকে, তাহলে আমাদের তড়িৎ ফ্লাক্সের মান হবে সর্বাধিক, তড়িৎ ফ্লাক্সের মান হবে সর্বাধিক। হ্যাঁ, এবং যদি তারা সমকোণে থাকে তখন তড়িৎ ফ্লাক্স হবে 0। বোঝা গেল? মনে থাকবে? তাহলে তড়িৎ ফ্লাক্স এবং যদি তলের অভিলম্ব থাকে, তাহলে আমরা সম্পর্কের ক্ষেত্রে মনে রাখবো এটা হচ্ছে কোসাইন সম্পর্ক, কজের মতো সম্পর্ক, ঠিক আছে? যে সমান্তরালে থাকলে সর্বোচ্চ আর লম্বভাবে থাকলে সর্বনিম্ন। পারবে? ওকে, আসো তাহলে কি বলেছি, যে একটা তল বা পৃষ্ঠের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকেই হচ্ছে বলে তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? তড়িৎ ফ্লাক্স। আমরা তড়িৎ বলরেখা নিয়েও পড়বো ইনশাল্লাহ। আসো এবার দেখো এখান থেকে এই যে সুষম তড়িৎ ক্ষেত্র, এত কিছু পড়া লাগবে না। এবার আসো তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়ি। তড়িৎ বলরেখা এটা একটু লাগবে, দেখো সবগুলা খুব ভালো মতো পড়তে হবে, ভালো মতো পড়বে। হ্যাঁ, দেখো দেখো তড়িৎ বলরেখা হচ্ছে একটা খোলা বক্ররেখা, আর চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বক্ররেখা। তাহলে বইয়ের পাশে যখন লিখবা এটা সুন্দর করে লিখে ফেলো, কেমন? দেখো তড়িতে কিন্তু ব নাই, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে খোলা, আর চৌম্বকে দেখো ব আছে, তো এই জন্য সে হচ্ছে বদ্ধ। যদি একেবারেই মনে না থাকে, তাহলে তড়িৎ হচ্ছে খোলা বলরেখা, চৌম্বক ক্ষেত্র হচ্ছে মানে চৌম্বক বলরেখা হচ্ছে বদ্ধ বলরেখা। সমস্যা হচ্ছে জিনা? তোমার জবা ফুল খাওয়া উচিত। আচ্ছা, না ঢ্যাঁড়স খাওয়া উচিত। ঢ্যাঁড়স কি কি রোগে লাগে? ডায়াবেটিসে নাকি? ও যাক আলহামদুলিল্লাহ, আমার আছে আসলে ডায়াবেটিস। ডায়াবেটিস হলে কি বেড়ে যায় রক্তে? গ্লুকোজের মান বেড়ে যায়, তাই না? ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। কেন? কারণ ইনসুলিন কমে যায়, তাই তো? তাই না? তোমরা পড়ছো না ডায়াবেটিস কিন্তু দুই রকমের, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এ কি হয় জানো? টাইপ 1 মানে হচ্ছে যে তার কোনো ইনসুলিন তৈরি হয় না, তার যে বিটা সেলগুলো আছে অগ্নাশয়ে, বিটা সেলগুলো নষ্ট হয়ে গেছে পুরোপুরি। তো বিটা সেল যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় তাহলে কি কোনো ইনসুলিন আসবে বলো? আসবে না। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 কি? টাইপ 2 মানে হচ্ছে যে তোমার বিটা সেল হয়তো ঠিক আছে,
তোমার হয়তো ইনসুলিন প্রোডাকশন হচ্ছে, কিন্তু ইনসুলিন গিয়ে তো একটা সেলের সাথে বাইন্ড করা লাগে যেখানে সে কাজ করবে, এখানে কিছু রিসেপ্টর থাকে। তো ইনসুলিনের উপর ওই রিসেপ্টরের কিছুটা আকর্ষণ কমে যায়, মানে তখন ইনসুলিন সিক্রেশন হবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না। সেই জন্য তখন দেখবা যে কিছু ওষুধ দেয়, যে ওষুধগুলো খাইলে তখন আবার ওইটা ঠিক হয়ে যায়, ওই যে মেটফর্মিন ইনফর্মিন আছে, তোমরা বড় হইলে শিখবা ইনশাল্লাহ। যাক, আমরা কোথা থেকে কোথায় চলে গেলাম? তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে একটা খোলা বক্ররেখা, আর চুম্বক হচ্ছে একটা বদ্ধ বক্ররেখা, ঠিক তো রিফা? এবার দেখো বক্ররেখাগুলো আড়াআড়ি ভাবে পার্শ্ব চাপ দেয়, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, বলরেখাগুলো মনে করো এরকম এরকম করে থাকে, তো তো একজন আরেকজনকে বলে এই তুই সাইডে সর, এই তুই সাইডে সর, এভাবে একজন একজনকে পার্শ্ব চাপ দেয়। কিন্তু মনে রাখবা কেউ কাউকে কখনো ছেদ করে না, কেউ কাউকে কখনো ছেদ করবে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, যে কেউ কখনো কাউকে ছেদ করে না, পার্শ্ব চাপ দেয় ঠিক আছে, চাপ দিচ্ছি যে তুই সরে যা, কিন্তু কেউ কাউকে ছেদ করবে না। আমরা চিত্র দেখবেনি সামনে। এরপরে দেখো সবসময় মনে রাখবা যে মনে করো এটা আমার একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, বুঝছো? তো সবসময় খেয়াল করবা যে বলরেখাগুলো পজিটিভ থেকে বের হবে, নেগেটিভে গিয়ে শেষ হবে, পজিটিভে বের হবে, নেগেটিভে গিয়ে শেষ হবে। হ্যাঁ, মানে নেগেটিভে ঢুকতেছে এরকম মনে হবে। তাহলে দেখো মনে রাখবা বলরেখাগুলো ধনাত্মকভাবে চার্জিত পৃষ্ঠ থেকে বের হয় এবং ঋণাত্মকে গিয়ে শেষ হয়, ঋণাত্মকে গিয়ে শেষ হয়, মনে থাকবে, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, এবং যেখানে ঘনত্ব সবচেয়ে বেশি থাকে সেখানে প্রাবল্যর মানটাও বেশি থাকবে। এই হচ্ছে আমাদের মেইন কথা। এবং দেখো যদি এমন হয় যে এটা ধরো একটা পরিবাহীর কথা আমরা বললাম, তো এমন কখনো হবে না যে এইটা দিয়ে ঘুরে আবার এইটাতে ব্যাক আসছে, এরকম কখনোই হবে না। এটা কি দেখতে ভালো লাগে বলো? ভালো লাগে? লাগে না তো। তার মানে কি যে একই পরিবাহীতে কখনো একটা তড়িৎ বলরেখা শুরু এবং শেষ হবে না। খুব ইম্পর্টেন্ট কথা, বোঝা গেল? তাহলে শুরু এবং শেষ কখনো একই পরিবাহীতে হবে না। অবশ্যই এরকম হবে যে একটা চার্জ দিয়ে বেরোবে আর একটা চার্জে প্রবেশ করবে, কিন্তু কেউ কাউকে কখনো ছেদ করবে না। এবং একই পরিবাহীতে শুরু এবং শেষ হবে না, কিন্তু আড়াআড়ি ভাবে তারা আবার পার্শ্ব চাপ দিবে। এবং এই তড়িৎ বলরেখাগুলো যখন একটা তলের ভেতর দিয়ে নির্দিষ্ট পরিমাণে যাবে তখন আমরা তাকে কি বলবো? তড়িৎ ফ্লাক্স। কি বলবো? তড়িৎ ফ্লাক্স। মনে থাকবে কি বলবো? তড়িৎ ফ্লাক্স, ঠিক তো জিনা? জিনা, আমাদের এই যে তলের অভিলম্ব এবং তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা, এটার মধ্যে সম্পর্ক কি সাইনের নাকি কজের? কজের, তাই না? তার মানে সমান্তরালে গেলে বলরের সর্বোচ্চ হবে, তাই তো? আর যদি লম্বভাবে যায় হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আসো এবার আমরা একটু বলরেখার চিত্রগুলো একটু দেখবো। এই যে দেখো ছেদ করে না এবং শুরু শেষ একই পরিবাহীতে হয় না। বক্সের কোয়েশ্চেনগুলো পড়বা, তাইলে দেখবা যে তোমার জীবন সুন্দর হয়ে গেছে। বক্সে যেগুলো লেখা থাকে, এখানে তো চিত্র আঁকে নাই রে বলরেখার, কি করতে পারি আমি বলো? আচ্ছা, তড়িৎ প্রাবল্য আমরা জাস্ট এককটা পড়বো। হ্যাঁ, তড়িৎ বলরেখার একক কি বলি, তড়িৎ প্রাবল্যের একক তো আমরা একটু আগে পড়ে আসছি, পড়ছি না? তড়িৎ প্রাবল্য যা তড়িৎ ক্ষেত্রও তা। হ্যাঁ, একক হচ্ছে এই যে দেখো ইকুয়াল এফ বাই কিউ, এই যে। এবং খেয়াল করেছো তড়িৎ প্রাবল্য কিন্তু একটা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? প্রাবল্য, প্রাবল্য মানে তো বল, বল কি সবসময় হ্যাঁ হয়ে রয়েছে, কম ভেক্টর, কনফিউজ। আর তড়িৎ বিভব কি? বিভব হচ্ছে স্কেলার, কারণ বিভব একটা কি কাজ, কাজ মানে কি স্কেলার, কাজ মানে কি স্কেলার। সেম ভাবে যদি খালিদ যদি বলে মহাকর্ষীয় প্রাবল্য কি ধরনের রাশি, ভেক্টর নাকি স্কেলার? ভেক্টর। প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে কি ভেক্টর। প্রাবল্য মানে বল, বল মানে ভেক্টর। আর বিভব মানে কাজ, কাজ মানে কি স্কেলার, ঠিক তো? জান্নাত, লিসা, মনোযোগ দাও সবাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার আসুন আমরা দেখো আধান ঘনত্বের একক পড়বো। আধান ঘনত্ব, আধান ঘনত্বের একক কি? একক হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। হ্যাঁ, তাহলে কুলম পার মিটার স্কয়ার, কুলম পার মিটার স্কয়ার, এটা হচ্ছে আধান ঘনত্ব। আর চলতরিতে আমরা পড়ছিলাম কি? প্রবাহ ঘনত্ব, মনে আছে? প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্বের একক কি ছিল? জিনা, শান্ত, প্রবাহ ঘনত্বের একক কি? চিন্তা করে বলো। এই বল, জুভেন্টাস, ধ্রুব, পারবা? আবির, তোমরাও বলবো না? ভুলে গেছো? ভুলে গেলে উপায় কি? উপায় হচ্ছে একটু ভেবে বের করা। যে যেহেতু আমরা আধান ঘনত্ব বলছি, ঘনত্ব মানে যে একক ক্ষেত্রফলের সাপেক্ষে কিছু একটা, তাহলে যখন আধান বলেছি তখন আধানের একক দিয়ে এটাকে ভাগ করে দিছি, তাই না? কিউ দিয়ে ভাগ করে দিছি। তাহলে যখন প্রবাহ বলবো প্রবাহের একক দিয়ে জাস্ট ভাগ করে দিব। তাহলে প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রবাহ ঘনত্ব। আর কুলম্ব পার মিটার স্কয়ার হচ্ছে আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব। মনে থাকবে? এগুলো ভুলে গেলে হবে বাবা।
এগুলো তো খুবই বেসিক জিনিস। তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার এটা হচ্ছে কি আমাদের প্রবাহ ঘনত্ব। প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, আসো দেখি আমরা নিচের দিকে যাই। আচ্ছা, তাহলে তড়িৎ প্রাবল্য কি রাশি, স্কেলার নাকি ভেক্টর? ভেক্টর রাশি। আচ্ছা, এই তড়িৎ প্রাবল্যের মান এটা একটু মনে রেখো। হ্যাঁ, দেখো তড়িৎ প্রাবল্যের মানটা আমাদের এই যে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রেখো, E ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, তাই না? এবং বিভবের সময় আমরা দেখতে পাই যে আর স্কয়ারের জায়গায় কি হয়, শুধু আর হয়, তাই না? কারণ বিভবটা হচ্ছে শুধু ব্যস্তানুপাতিক। ঘুম আসছে ধ্রুব? ঘুমিও না। আচ্ছা, এবার আসো, তাহলে এই রাশিমালাটা একটু মনে রেখো অবশ্যই। হ্যাঁ, যে একটা শূন্য মাধ্যমে প্লাস কিউ পরিমাণ তুমি চার্জ স্থাপন করলা, আর দূরত্বে সে কতটুকু প্রাবল্য অনুভব করবে সেটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, আসেন দেখি সামনে যাই। এটা দেখছো আবার যে সেম প্রশ্ন, যে একটা তৈল বিন্দু, আগে ছিল সোলার বল, এখন বলছে একটা তেলের বিন্দু, সে একটা তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় আছে। তো তখন তার বিন্দু আধানের পরিমাণ নির্ণয় করো। আমি বলছি যখন এরকম স্থির অবস্থায় থাকবে তখন আমরা সূত্র দিব হচ্ছে এমজি ইকুয়াল কিউই, তাই না? নিচের বল আর উপরের বল দুইটা হচ্ছে সমান। তড়িৎ বলের একক কি? তড়িৎ বল নিউটন, তড়িৎ বল নিউটন, তড়িৎ ক্ষেত্র নিউটন পার কুলম, নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার। বেশি ব্যবহৃত একক কোনটা? ভোল্ট পার মিটার। এই অধ্যায় আর কিছু না পারে এককগুলো অ্যাটলিস্ট মুখস্থ করে যাও। মেডিকেলে এককের চেয়ে বেশি খুব বেশি কিছু লাগে না, এককগুলো ভালো মতো পারলেই দেখবে যে অনেক কিছু পারো ইনশাআল্লাহ। ওকে, এই তড়িৎ প্রাবল্যের ম্যাথ কিন্তু ইন্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, পড়ো সবাই, না পড়লে কিন্তু মারা খাবা। এবার আসো তড়িৎ বিভব। হ্যাঁ, আমরা শুধুমাত্র বিভবের, এই বিভব কি স্কেলার নাকি ভেক্টর? বিভব কি স্কেলার নাকি ভেক্টর? স্কেলার না, ভেরি গুড। দেখো এই যে আমাদের সূত্র হচ্ছে, দেখো ভি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই কিউ, তাই না? যে অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে, তাহলে কিউ পরিমাণ চার্জ অসীমে ছিল, সেখান থেকে আমি তাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলাম। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে আমার যে পরিমাণ কৃত কাজ হয়েছে সেটা হচ্ছে কি আমার তড়িৎ বিভব। বোঝা গেল? তাহলে তোমার যদি মহাকর্ষীয় বিভব জিজ্ঞেস করে তখন তুমি বলবে এভাবে, যে একক পরিমাণ ভরের একটা বস্তুকে অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে বলে মহাকর্ষীয় বিভব। বোঝা গেল? একই কিন্তু জিনিস, শুধু এটার বেলায় একক হবে, ধরো আমি কি বলি, ইয়া হবে কি ডাব্লিউ বাই এম, তাই না? মানে জুল পার কেজি। আর এটার বেলায় হবে হচ্ছে উল্টা, ওইসে জুল পার কুলম। এটাই যে তফাৎ, আর কোনো তফাৎ নাই। ঠিক আছে? যে একটার ক্ষেত্রে আমরা ভর নিয়ে কাজ করি, আরেকটার ক্ষেত্রে আমরা চার্জ নিয়ে কাজ করি। ঠিক আছে? বুঝাচ্ছে? তাহলে আমরা মহাকর্ষীয় বিভব তড়িৎ বিভব দুইটাই কিন্তু একবারে বলে ফেললাম। তাহলে দেখো ভি ইকুয়ালস হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এই সূত্রটা কিন্তু মনে রাখো, ডাব্লিউ ইকুয়ালস ভি ইনটু কিউ। দুইটাই লাগে, সবসময় আসে পরীক্ষায়। আর নর্মালি আমরা যে সূত্র জানি সেটা তো আছেই, দেখবেন আমার সামনে। তাহলে দেখো আমাদের যে তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব কি কি ধরনের রাশি? স্কেলার। আর তড়িৎ প্রাবল্য ভেক্টর। প্রাবল্য কি? ভেক্টর রাশি। হ্যাঁ, এটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, একক হচ্ছে যে জুল পার কুলম, জুল পার কুলম। হ্যাঁ, এই জুল পার কুলমকে কিন্তু আমরা আবার ভোল্টও বলে থাকি, এখান থেকে আসছে হচ্ছে কি আমাদের ভোল্ট। হ্যাঁ, বিভবের ক্ষেত্রে তো আমরা নর্মালি বিভব বলে ভোল্টই বুঝি, এই জন্য মনে তোমরা একটু উসখুস করতেছিলা, তাই না? যে বিভবের একক তো ভোল্ট, কিন্তু জুল পার কুলম্ব কিন্তু হয়। হ্যাঁ, আর যদি বলে মহাকর্ষীয় বিভবের একক কি, তখন কি বলবা? জুল পার কেজি, জুল পার কেজি। মহাকর্ষীয় বিভব বলে কি বলবা? জুল পার কেজি। মহাকর্ষীয় যদি, ঠিক আছে থাক, বেশি না ঘাটাই। আসো এখান থেকে এই সম্পর্কে একটু মনে রেখো, ইকুয়াল মাইনাস ডিভি বাই ডিআর। অনুশীলনীর এমসিকিউ আছে, মনে রেখো একটু, আমরা এমসিকিউ আরেকদিন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো আমরা অনেক কিছু পড়বো। হ্যাঁ, গোলকের ভেতরে কি হয়, এর মধ্যে কি হয়, ওর মধ্যে কি হয়, যে তেলের ফোটার চার্জ দেখছো, আবারও সেম ম্যাথ, এমজি ইকুয়াল কিউই, প্রচুর আছে এটা। এই তোমরা একটু খেয়াল করো, যে গোলকের বিভব এখানে খেয়াল করছো, দেখো এটা একটা ধনাত্মক চার্জ, ধনাত্মক কিউ মানের চার্জ। এখান থেকে বল রেখাগুলো কি ভেতরে ঢুকবে নাকি বাইরে বের হবে? বাইরে বের হবে। একটু আগে আমরা শিখে আসলাম যে ধনাত্মক চার্জ থেকে বল রেখাগুলো সবসময় বাইরে বের হয়, ঋণাত্মকটার মধ্যে প্রবেশ করে, ঋণাত্মকটার মধ্যে প্রবেশ করে। ঠিক আছে শান্ত, কি পড়ছো? রিডিং দিচ্ছ? সমস্যা নেই, আমি পাঠিয়ে দিচ্ছি বাবা এখনই, বাসায় গিয়ে অবশ্যই অবশ্যই পড়ে নিও। আচ্ছা, এবং দেখো সূত্রের কথা আমি যেটা বলতেছিলাম, যে
আর পরিমাণ দূরত্বে বিভবের সূত্র যেটা 1/4πε0 Q/r। তাহলে প্রাবল্যের সাথে পার্থক্য হচ্ছে কি, প্রাবল্য ছিল Q/r², তাই না, এবং এটা হচ্ছে শুধুমাত্র Q/r। এবার আসো, এবার আমরা একটা গোলকের কথা একটু বলি। হ্যাঁ, গোলকের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসে, এটা একটু সুন্দর করে মনে রাখবা, শীটের পাশে লিখে নাও। সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখো মনে রাখবা একটা গোলকের ক্ষেত্রে, হ্যাঁ ধরো এই একটা গোলক আঁকলাম, তো মনে রাখবা যে গোলকের ক্ষেত্রে ভেতরে যদি জিজ্ঞেস করে গোলকের অভ্যন্তরে, মনে রাখবা প্রাবল্যের মান হয় 0। গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান কি হয়? 0। এবং মনে রাখবা বিভব থাকে স্থির। তাহলে প্রাবল্য হয় 0 আর বিভব থাকে স্থির। বাংলা মানে কি? বাংলা মানে যে এটা তো একটা গোলক, সো মনে করো বাইরে থেকে, ধরো এইখান থেকে তুমি একটা চার্জকে এই গোলকের কাছে নিয়ে যাচ্ছ। সো এই গোলকের কাছে নিয়ে যাওয়ার জন্য বিভব মানে কি? কাজ। বিভব মানে কি? কাজ। সো মনে রাখবা যে এই বাইরে পর্যন্ত নিয়ে যাইতে তোমার যেই পরিমাণ কাজ করা লাগবে, এটার ভেতরে তো কোনো প্রাবল্য নাই, আছে? গোলকের ভেতরে কি কোনো প্রাবল্য আছে? নাই। তার মানে তোমাকে কিন্তু কেউ বাধা দিচ্ছে না, বাধা দেওয়ার মতো কিন্তু কেউ নাই। তো এই পর্যন্ত নিয়ে আসতে তোমার কিছুটা কাজ করা লাগছে, কিন্তু ভেতরে তো কোনো বাধাই নেই। তুমি কার বিরুদ্ধে কাজ করবা? কাজ হওয়ার জন্য তো একটা বল প্রয়োগ করা লাগবে, তাই না? কিন্তু এখানে তো কারো বিরুদ্ধে বল প্রয়োগ করার মতো কেউ নাই, প্রাবল্যই তো নাই। এই জন্য এর ভেতরে তুমি যা ইচ্ছা করে বেড়াও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এর জন্য বলা হয় বিভব স্থির থাকে। স্থির থাকে মানে কি, যেটার বাইরের পৃষ্ঠ পর্যন্ত নিয়ে আসতেও যে পরিমাণ কাজ করা লাগে, অভ্যন্তরেও সেম কাজই থাকে। হ্যাঁ, এক্সট্রা করে কোনো কাজ করা লাগে না, কারণ ভিতরে প্রাবল্যের মান হচ্ছে 0। হ্যাঁ ভাই, হ্যাঁ নিরেট গোলক। ওকে, তাহলে আমরা গোলকের কথা মনে রাখবো যে এই যে দেখো গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান হচ্ছে 0 এবং বিভব স্থির। মনে থাকবে? তাহলে প্রাবল্য 0, বিভব স্থির। ঠিক আছে সামিউল? ওকে, আসো তাহলে আমরা সামনের দিকে যাই। কেমন? আচ্ছা, তাহলে দূরত্বের সাথে দেখো, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে বিভব, আর যদি বর্গের ব্যস্তানুপাতিক বলে তাহলে কিন্তু প্রাবল্য। বর্গের ব্যস্তানুপাতিক বললে কি? প্রাবল্য। হ্যাঁ, আর শুধুমাত্র দূরত্বের ব্যস্তানুপাতিক বললে বিভব। ঠিক আছে? আচ্ছা, আসো। এই যে দেখো একটা ধাতব গোলক, দেখো এখানে কি বলছে যে একটা ধাতব গোলক আর একটা নিরেট গোলক, একটা ফাঁপা একটা নিরেট। দুইটাকে আমি চার্জ দিলাম, তো তারা কি পরিমাণ, মানে কে বেশি চার্জ করবে? মেইন কথা হচ্ছে যে চার্জ কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, ব্যাসার্ধ যেহেতু সেম, চার্জও সেমই থাকবে। এটার সাথে ফাঁপা নিরেট ম্যাটার করে না। একটা বস্তু চার্জ থাকে তার উত্তল তলে, মনে রাখবো সবসময় চার্জ থাকে কোথায়? উত্তল তলে। এটাও কিন্তু অনুশীলনীর প্রশ্ন, যে একটা বস্তু চার্জ থাকে কোথায়? তার উত্তল তলে। কি মানলা ওর গায়ে? ওকে, তাহলে দেখো এই যে আবার দেখো নিচে একটা সুন্দর প্রশ্ন করেছে যে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভবের পৃষ্ঠের বিভব, মানে এই যে অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান কেন, যেটা আমরা মাত্রই বলে আসলাম যে প্রাবল্যের মান যেহেতু 0। দেখো যে চার্জিত গোলকের অভ্যন্তরে কোনো বলরেখা এবং তড়িৎ প্রাবল্য থাকে? মাত্রই বললাম থাকে না। থাকে? এগুলো কি বাসায় গেলে মনে থাকে না? সব ভুলে যাও, ভুলে যাও, পড়তে হবে এই জন্য বাসায় গিয়ে। তাহলে দেখো যে কি বলে, তাহলে অসীম থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, অভ্যন্তরে যে কোনো বিন্দুতে নিতেও কিন্তু একই পরিমাণ কাজ করতে হয়। এটা কিন্তু আমরা একটু আগে বললাম যে পৃষ্ঠ পর্যন্ত আনতে যে কাজ, ভেতরেও সেম কাজ, কারণ ভেতরে কোনো প্রাবল্য নাই। আছে? প্রাবল্য কিন্তু নাই। ওকে, এই আর কি। তাহলে মনে রাখবা যে কোনো গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুতে যে বিভব হবে সেটা পৃষ্ঠের বিভবের সমান। ঠিক তো? কনফিউশন আছে? নাই। তাহলে আমরা গোলকের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবো। একটা হচ্ছে গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0, প্রাবল্য 0 আর বিভব স্থির। প্রাবল্য 0, বিভব স্থির। বলো, প্রাবল্য 0, বিভব স্থির। আবার বলো, প্রাবল্য 0, বিভব স্থির। ঠিক আছে? ওকে, আস্তে। আচ্ছা, তাহলে দেখো যেহেতু আমরা বিভব নির্ণয় করতে চাই, আমাদের বিভবের সূত্রের মধ্যে কিন্তু 1/r ছিল, তাহলে অবশ্যই আমাদের ব্যাসার্ধ লাগবে গোলকের। সেকেন্ড কথা হচ্ছে গোলকের ভেতরে প্রাবল্য 0, প্রাবল্য পৃষ্ঠে থাকে, ভেতরে থাকবে না। এই, ঠিক আছে, আমরা পড়ে ফেলেছি। বিভব পার্থক্য। আচ্ছা, ইলেকট্রোভোল্ট এককটা একটু জাস্ট করে যাও একবার, পড়তে তো আর দোষ নেই। তোমরা এমনি জানো নাকি এক ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে একটা ইলেকট্রনের
চার্জ যেটা সেটা হচ্ছে ইভি। এককটা কিন্তু খুব আসে পরীক্ষায়, বুঝছো? 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইন্টু 1 ভোল্ট, ঠিক আছে? তো যদি 1 ইলেকট্রোভোল্ট থেকে জুলে নিতে বলে, জাস্ট এই মানটা ইলেকট্রনের চার্জটাকে বসাই দিবা 1.6 ইন্টু 10⁻⁻19। কিন্তু তোমাকে হচ্ছে কি ইলেকট্রোভোল্টের জায়গায় মেগা ইলেকট্রোভোল্ট দিয়ে দিতে পারে। তো মেগা মানে তো জানো 6 গুণ করতে হয়, জানো তো? মেগা মানে 6 বাড়ে, আর মাইক্রো মানে হচ্ছে 6 গুণ কমে। মাইক্রো মানে কি 10⁻⁻6, মাইক্রো মানে কি 10⁻⁻6। তোমরা প্রশ্নে এরকম মাইক্রোমিটার এরকম থাকলে কি দিবা 10⁻⁻6। আর যদি মেগা বলে বাড়বে 10⁻6 গুণ বাড়বে। হ্যাঁ, 6 গুণ তো না, মানে 10⁻6 গুণ, ঠিক আছে? তোমরা কি পিএইচ প্র্যাকটিস করছিলে বাসায় যে কতদিনে করনি? হ্যাঁ, কি ক্লাসের ভিডিও? তুমি তো, আমি তো ভিডিও দিছি একটু আগে। হ্যাঁ, তাই না বলো? না, তার আগে দিছি, আরেকটু আগে দিছি। আচ্ছা দেখো, কথা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। হ্যাঁ, বাসায় যার যা প্র্যাকটিসের বই আছে প্র্যাকটিস করতে থাকো। এইচএসসির আগে যত বেশি এমসিকিউ সলভ করবে এটা কিন্তু তোমার জন্য বোনাস, কারণ আলটিমেটলি বোর্ডেও তোমার এমসিকিউ লাগবে, আবার অ্যাডমিশনে তো ভাই সবই এমসিকিউ। ঠিক আছে, তাহলে আমরা পড়ে ফেললাম। দেখো পৃথিবীর বিভব কত, কে বলবো আমাকে? পৃথিবীর বিভব শূন্য, তাই না? শূন্য, তোমরা জানো যে পৃথিবীর বিভব হচ্ছে শূন্য। হ্যাঁ, শূন্যের উপর সবাই ভেসে আছি আমরা আসলে। তার মানে পৃথিবীর সাথে তুমি যাকে টাচ করাও কোনো পরিবর্তন নাই, সবাই শূন্য। ঠিক আছে, ওকে, আসো আমরা সামনে যাই। ওকে, ও এটা ফাঁপা গোলক মেবি। হ্যাঁ, ওটা ফাঁপা গোলক আর কি, যে ও জিজ্ঞেস করলো না তখন এখানে লেখা আছে যে ফাঁপা গোলকের ক্ষেত্রে, দেখো ফাঁপা গোলক যে কোনো গোলকই আসলে, হ্যাঁ ফাঁপা নিডের অসুবিধা নেই। ফাঁপা গোলকের ক্ষেত্রে এই যে বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান, এবং এই যে ফাঁপা গোলকের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য অভ্যন্তরীণের শূন্য। এটা একটু মনে রাখো, অভ্যন্তরে প্রাবল্য হচ্ছে শূন্য আর বিভব থাকে স্থির। ওকে, ঠিক আছে, আসো আমরা সামনের দিকে যাই। খালি ম্যাথ থাকে ফিজিক্স একটু পর পর। একক মনে আছে তোমাদের? আশা করি যে আমাদের তড়িৎ প্রাবল্যের দুইটা একক ছিল, একটা হচ্ছে নিউটন পার কুলম্ব, আরেকটা কি ভোল্ট পার মিটার। বেশি ব্যবহৃত কোনটা? ভোল্ট পার মিটার। আর তড়িৎ বল বললে কি বলবা? শুধু নিউটন। তড়িৎ বলের একক কি? নিউটন। আচ্ছা, আধান ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে। আধান ঘনত্বের একক মনে আছে আজিফা? আধান ঘনত্বের একক কি ছিল? হ্যাঁ, এটা কি আধান ঘনত্ব হলো নাকি প্রবাহ ঘনত্ব হয়ে গেল? তাহলে আধান ঘনত্ব কি? কুলম্ব পার মিটার স্কয়ার। খুব সহজ জিনিস তো। প্রবাহ ঘনত্ব বললে আমরা তখন প্রবাহ নিয়ে কাজ করব। এদের কি খাইতে দেয় কিছু? খাবার দেয়? হ্যাঁ, একটা সুন্দর লাইট আছে গোলাপি টাইপের, আলোটা কিভাবে দেয়? Yes, এখন দেখতে ভালো লাগছে। আচ্ছা, তাহলে আধান ঘনত্ব গেল। ইকুয়াল মাইনাস ডিভিডিআর। হ্যাঁ, বিন্দু চার্জের জন্য কুলম্বের সূত্র প্রযোজ্য। পৃথিবীর বিভব কত? পৃথিবীর বিভব 0। পৃথিবীর বিভব হচ্ছে 0। আমার মাথায়ও 0। এটা না একটা শর্টকাট আছে, দেখো একটু বলে দিই। হ্যাঁ, ধরো তোমার তো এরকম ম্যাথ দিবে, এই যে দেখো বোর্ডে 2বার আসছে যে একটা, এখন এত সহজ ম্যাথ যদি দেয় না, যে একটা বর্গক্ষেত্রের 4টা বিন্দুতে দেখো যে 4টা তোমার চার্জ বসানো আছে। এবং বলেছে যে আরেকটা বিন্দুতে কত আধান স্থাপন করলে কেন্দ্রের বিভব শূন্য হবে। শর্টকাটটা কি জানো না? যে আমরা যদি 4টাই যোগ করে দিই শূন্য হতে হবে, যোগফল শূন্য হতে হবে। তাহলে এখানে কি কি আছে দেখো, 6 আর 14 হচ্ছে কত? 20। 20 থেকে -12 কত থাকে? 8। তাহলে এটা যদি -8 হয় তখনই কিন্তু আমাদের এটার মাঝখানে তড়িৎ বিভব হবে শূন্য, বুঝছো? যদি 10 × 10⁻, এটার সাথে মিলাই মিলাই লিখে দিলাম, বুঝছো? তাহলে 4টার যোগফল যদি শূন্য হয় তখন আমাদের কেন্দ্রে তড়িৎ বিভবের মান হবে কত? শূন্য। তড়িৎ বিভবের মান হবে কত? শূন্য। ঠিক আছে, ওকে, আসো তাহলে দেখি তোমাদের মনে আছে কিনা। একটা গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান কি? অভ্যন্তরে প্রাবল্য স্থির। লিসা, তাহলে প্রাবল্য শূন্য, বিভব
স্থির। ঠিক আছে সামিউল? আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। এখানে আমাদের বিভব গেল, প্রাবল্য গেল। আচ্ছা সমবিভব তল দেখো, এটা সংজ্ঞার মধ্যে সবকিছু আছে। সমবিভব তল, সমবিভব তল মানে কি, যে একটা জায়গা, একটা তল যার প্রত্যেকটা স্থানে বিভব সমান, প্রত্যেকটা স্থানে বিভব সমান, তার নামই হচ্ছে সমবিভব তল। এখন তোমাকে প্রশ্ন করলো যে সমবিভব তলে আমি যদি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একটা চার্জকে সরাই, সেখানে আমাদের কৃতকাজের মান কত হবে? কৃতকাজের মান হবে, কোনো কৃতকাজ হবে? হবে না, কারণ বিভবের তো পরিবর্তন হচ্ছে না। বিভবের যদি পরিবর্তনই না হয় তাহলে কাজ হবে কিভাবে? হবে? হবে না। তাহলে সমবিভব তলে মনে রাখবা, সমবিভব তলে যদি আমরা চার্জের সরাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন আমাদের কৃতকাজের মান হয় শূন্য। কৃতকাজের মান হয় কত? শূন্য। মনে রেখো কৃতকাজের মান হয় শূন্য। ওকে, এই যে দেখো লেখা আছে, দাগাইনি কেন বেয়াদব গুলা? যে কোনো চার্জের সমবিভব তলের এক বিন্দু হতে অন্য বিন্দুতে নিতে কোনো কাজ করতে হয় না, অর্থাৎ কাজের মান হচ্ছে শূন্য। ঠিক আছে, এসো সমবিভব তলের বৈশিষ্ট্য। জাস্ট কোণের মানটা একটু পড়বা, যে তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে। একটা লাইন পড়লেই হবে, সমকোণে ছেদ করে, এটা একটু মনে রেখো, জাস্ট আর কিছু লাগবে না। একটা কথাই মনে রেখো, যে সমবিভব তল এবং তড়িৎ বলরেখা সবসময় 90 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, সমকোণে ছেদ করে। এই তড়িৎ বলরেখা কি নিজেদের ছেদ করে? নিজেরা, মনে আছে? ছেদ করে, পার্শ্ব চাপ দেয়, কিন্তু ছেদ করে না। এবং একই পরিবাহিতে শুরু এবং শেষ হয় না। হয় ধ্রুব? শেষ হয়? হয় না। ধ্রুব নামে আমার একটা খুব ভালো বন্ধু ছিল ক্লাস 5-এ, কিন্তু পরবর্তীতে আমার সাথে আর ওর যোগাযোগ ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে সমবিভব তলে চার্জগুলো স্থির থাকে। এবার আসো তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ দ্বিমেরু। তো দ্বিমেরুর ক্ষেত্রে দেখো, এগুলো কি আমাদের শীটে আছে? আমরা যে অনেক কিছু করে ফেললাম, আছে মেবি তড়িৎ দ্বিমেরু। এই যে তড়িৎ দ্বিমেরু আছে। হ্যাঁ, এই দেখো এই বলরেখার বৈশিষ্ট্য আছে তো এখানে। এই যে আমাদের শীটের একদম লাস্ট পেজে দেখো তড়িৎ বলরেখা। যে তড়িৎ বলরেখা আমরা পড়ছি, যেটা একটা খোলা বক্ররেখা, তাই না? চুম্বক, চুম্বক বলরেখাগুলো কেমন বলো? বদ্ধ বলরেখা। চুম্বক বলরেখা কেমন? বদ্ধ, তাই না? চুম্বক হচ্ছে বদ্ধ, তাহলে তড়িৎ হচ্ছে খোলা, চুম্বক হচ্ছে বদ্ধ। এবং আমি কি বলেছি, যে ধনাত্মক থেকে শুরু হবে, ধনাত্মক থেকে বের হয়ে যাবে এবং ঋণাত্মকে শেষ হয়, ঋণাত্মকে শেষ হবে। আচ্ছা, এবং পরস্পরকে কি ছেদ করবে বলো? ছেদ করে না, কিন্তু আড়াআড়ি কিন্তু পার্শ্ব চাপ দেয়। এবং আমি, এবং যেখানে দেখবা ঘনত্ব বেশি, যেখানে বলরেখার ঘনত্ব বেশি, সেখানে তড়িৎ প্রাবল্যের মানটা বেশি, তাই না? যেখানে ঘনত্ব বেশি হবে সেখানে তড়িৎ প্রাবল্যের মানটা হবে বেশি। বুঝছো? তাহলে এই 4-5টা কথা অবশ্যই অবশ্যই মনে রাখো, তড়িৎ বলরেখা। ওকে, সবগুলো কিন্তু পড়ে ফেলি। আচ্ছা, এখান থেকে দেখো এগুলো আমরা পড়ে আসছি। এফ ইকুয়াল কিউই, এটা আমরা একদম শুরুতে তড়িৎ বল, ঠিক কিনা? তড়িৎ বলের একক কি? নিউটন। তড়িৎ বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, এরপরে দেখো তড়িৎ প্রাবল্য 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এখানে দেখো এই যে এটা হচ্ছে তড়িৎ বল। হ্যাঁ, এই যে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এবং এটা হচ্ছে বিভব কিউ বাই আর। ওকে, তাহলে এখানে তোমরা একটু সুন্দর করে লিখে রাখবা যে একটা গোলকের ভেতরে প্রাবল্য শূন্য, বিভব স্থির, প্রাবল্য শূন্য এবং বিভব স্থির। ওকে, আচ্ছা এটা আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এবারে তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, দেখো এই যে আচ্ছা আমরা বই থেকে একটু পড়ে আসছি তড়িৎ দ্বিমেরু। হ্যাঁ, তো দ্বিমেরু দেখো কোন কোন পদার্থ স্থায়ী দ্বিমেরুর উদাহরণ। এটা আমি পড়তাম হচ্ছে, তোমরা জানো যে আমাদের মেসি প্রথম কোন কাপটা জিতছিল বলো দেখি? প্রথম একটা কাপ দিছিল না, কি? কোপা আমেরিকা, জানো তোমরা? কোপা শামসু। আমি এটা কোপা আমেরিকা দিয়ে পড়তাম, আমার খুব ভালো লাগে, কারণ এটা মেসির হাতে দেখা আমাদের প্রথম ট্রফি, এবং এটার পরে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি। আর্জেন্টিনা ফ্যান কে কে আছো? চুপ করো। কয়জন? তোমরা কি ব্রাজিল না জিফানা বিল্লা, নাকি তোমরা ফুটবল পছন্দ করো না? ব্রাজিল তোমরা? তাহলে বাংলাদেশ? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, বাকি আর্জেন্টিনা ফ্যান। ইয়েস, ভেরি গুড। তুমি বের হয়ে যাও প্লিজ। না থাক, থাকো থাকো থাকো। না, ওদের ব্রাজিল টিমটার আসলে খুবই খারাপ অবস্থা এখন, তাই না বলো? মিশন হেক্সা। এই দেখো, কোপা আমেরিকা মানে কি? কোতে হচ্ছে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম CH3, পাতে হচ্ছে পানি, এবং আমেরিকা মানে হচ্ছে অ্যামোনিয়া।
কেন বললাম? কারণ এটা প্রচুর পরিমাণে আসে অনুশীলনীতে, মানে এটাতে তো কপা আমেরিকা দিয়ে ওইভাবে মনে রাখার কোনো দরকার না, কিন্তু তুমি বিশ্বাস করো এটা পরীক্ষা হলে তুমি ভুলে যাবা, যার জন্য বলে দিলাম। দেখো ক্লোরোফর্ম CH3 পাতে হচ্ছে পানি, এবং আমেরিকা মানে মনে রাখবা অ্যামোনিয়া। হ্যাঁ, এটা তো আর আলাদা করে ওরকম কোনো নেমোনিক না। স্থায়ী দ্বিমেরু বললে এই তিনটা উদাহরণ আমাদের বইয়ে আছে। এবার আসো যে দ্বিমেরু ভ্রামকের সূত্র কি। তো দ্বিমেরু ভ্রামকের সূত্রটা দেখো, মনে করো যে এই একটা দৈর্ঘ্য, ঠিক আছে, দুইটা চার্জের মধ্যে, এটা মনে করো পজিটিভ 5 কুলম্ব চার্জ এবং এটা হচ্ছে নেগেটিভ 5 কুলম্ব চার্জ। এটা নেগেটিভ, এটা পজিটিভ। সে একই মানে চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং তাদের মাঝখানে যে দূরত্ব এটাকে আমরা 2L দিয়ে প্রকাশ করলাম। এল দিয়ে প্রকাশ না করে 2L দিয়ে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিমেরু ভ্রামক। হ্যাঁ, যে এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে দ্বিমেরু ভ্রামক হচ্ছে জাস্ট এই দুটো জিনিসের গুণফল। দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি ইকুয়াল কিউ ইন্টু টুয়াইস এল। কিউ ইন্টু, বলো, চলে যাবো, থাকো, শেষ তো প্রায়। কল দিচ্ছে নাকি? ঠিক আছে, বিদায়, শুভরাত্রি। তাহলে দেখো দ্বিমেরু ভ্রামক হচ্ছে কি, কিউ ইন্টু টুয়াইস এল। হ্যাঁ, তাহলে দেখো এককটা কি আসবে, একক কে বলতে পারবা আমাকে, বলো দেখি। বলো জিনাত, দাঁড়াও দাঁড়াও একটু, তুমি বলো এখানে আমি একক কি লিখবো, কিউ এর জন্য একক কি লিখবো, চার্জ, কুলম। আর এল মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে কি একক লিখবো বলো? দৈর্ঘ্যের একক কি, মিটার, তাহলে কুলম মিটার, এটাই একক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি, কুলম মিটার। ভুল বলেছি? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে কুলম মিটার, মনে থাকবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি বলো, কুলম মিটার, বলো কি, কুলম মিটার। ওকে, এবং এই লাইনটা একটু মনে রাখবা, যে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক রেখা বরাবর কোনো চার্জকে সরালে কোনো কাজ হয় না, এটা অনুশীলনের প্রশ্ন, একটু মনে রেখো। দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক রেখা বরাবর কোনো চার্জকে সরালে কোনো কাজ করতে হয় না। তাহলে কিন্তু আমরা অনেকগুলো কাজ শিখলাম যেগুলো আসলে কাজ হচ্ছে না আলটিমেটলি। তোমরা এখনই আমি দেখছো, কষ্ট পেলাম। এবার আসো তাহলে, তড়িৎ দ্বিমেরুর একক কি বলো, দ্বিমেরু ভ্রামকের একক কি বলো, কুলম মিটার। একক বলো, কুলম মিটার, কুলম মিটার, কুলম মিটার। দেখো এখানে এবার আসো আমরা এককগুলো একবার একটু রিভিশন দিয়ে ফেলি। তাহলে দেখো, প্রথমে আমরা পড়েছি হচ্ছে তড়িৎ বিভব, তাই না? বলো, জুল পার, এই কি লিখছে বলো না, ঠিক আছে, তড়িৎ বিভব হচ্ছে জুল পার কুলম, জুল পার কুলম। হ্যাঁ, W/Q। ওকে, মহাকর্ষীয় বিভব হচ্ছে জুল পার কেজি, তাই না, W/M। ওকে, তড়িৎ প্রাবল্য আমরা পড়ে ফেলেছি, আর মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে নিউটন পার কেজি, নিউটন পার কুলম, এটা হচ্ছে নিউটন পার কেজি। বারবার বলছি এককটা অ্যাটলিস্ট পড়ো, অন্য কোনো কিছু মনে না থাকে না থাক। এরপর ভেদন যোগ্যতা পড়ছে, এবং তড়িৎ দ্বিমেরু আমরা নতুন পড়লাম যে পি ইকুয়াল হচ্ছে কিউ ইন্টু টুয়াইস এল, কুলম মিটার, কুলম মিটার। ঠিক আছে ভাইজান, পারবেন? ফাহাদ, তাহলে বলো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি, বলো, কুলম মিটার। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হচ্ছে কুলম মিটার। ঠিক তো জিনা? ভুল যাবে? আশা করি যাবে না। ওকে, ঠিক আছে, আমরা এতটুকু পড়ে ফেললাম। এবার আসো এই টর্ক। হ্যাঁ, টর্ক একটু জটিল। কি আছে, সমাপ্তি ঘোষণা করবো? কতটুকু আছে আমাদের? আসো আমরা তাহলে শীটটা একটু দেখি, শীটটা আমরা শেষ করে যাই, ধারকের পাঠটা তাহলে বাদ থাক, ধারক না আরেকদিন পড়লাম। আসো আমরা এখান থেকে দেখো, এই যে আমাদের মেরুবর্তী পদার্থ, দেখো মেরুবর্তী মানে কি, ওই যে আমরা একটু আগে যাদের নাম পড়লাম কোপা আমেরিকা, বুঝছো, ওরাই। এই যে স্থায়ী দ্বিমেরু আছে, অ্যামোনিয়া, পানি, HF, কার্বন মনোঅক্সাইড, তার সাথে ক্লোরোফর্মটা একটু মনে রাখবা, CH3। ওকে, এরা হচ্ছে স্থায়ী দ্বিমেরু, স্থায়ী দ্বিমেরু। হ্যাঁ, মেরুবর্তী পদার্থ। এবার আসো, তাহলে আমাদের ধারক বাদ থাক, ধারক আমরা আরেকদিন একটু সময় নিয়ে পড়লাম। আর এখান থেকে ঠিক আছে, এ পর্যন্তই থাকতে হলে তাহলে আসো আমরা একবার একটুখানি রিভিশন করে যাই পুরোটা যেটুকু পড়লাম। ছুটিই তো দিচ্ছি বাবা, 2 মিনিট লাগবে রিভিশন করতে, নাহলে সব ভুলে যাবা, মনে থাকবে না কিছু। আমরা খালি প্রশ্ন করবো, তোমরা অ্যান্সার দিবা। প্রথমে আমরা শিখেছিলাম তড়িতাহিতকরণ, আবিষ্কার করেছে কে, ডক্টর গিলবার্ট। কি নাম বলো, গিলবার্ট। তাহলে সবাই একসাথে অ্যান্সার দিবা, তড়িতাহিতকরণ আবিষ্কার করেছে কে, গিলবার্ট, গিলবার্ট। এরপর আমরা কুলম্বের সূত্রে যাই। তো কুলম্বের সূত্রের সাথে আমরা বলছিলাম যে কুলম্বের সূত্র শুধুমাত্র বৃহৎ মানে চার্জের জন্য প্রযোজ্য, তাই বলছিলাম, বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, তাই না? বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে চার্জের মান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই তড়িৎ বলের মান, এটা কি মাধ্যমের উপর নির্ভর করে বলো তো? করে, মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে কোনো মাধ্যমের উপর নির্ভর করে না।
ঠিক আছে, এরপরে আমরা পড়েছিলাম হচ্ছে যে এই যে চার্জ, চার্জ হচ্ছে একটা কোয়ান্টাইত রাশি, তাই না? তার মানে যে একটা চার্জ কখনো আমরা ভগ্নাংশ আকারে পাবো না, পাবো একটা চার্জকে কখনোই আমরা ভগ্নাংশ আকারে পাবো না, এটা হচ্ছে মেইন কথা। এবং প্রকৃতিতে বিদ্যমান সবথেকে কম মানের চার্জের নাম কি, সরি মান কত, ইলেকট্রন বা প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, তারপরে ধরো ভেদন যোগ্যতার মান আমরা পড়ছিলাম এপসাইলন নট 8.854 -12, একক কি, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে কি ভেদন যোগ্যতার একক, ঠিক আছে। আচ্ছা গেল, তারপরে আমরা ক্ষেত্র তত্ত্ব পড়েছিলাম। ক্ষেত্র তত্ত্ব কে দিয়েছে, কোন বিজ্ঞানী, ফ্যারাডে। কোন বিজ্ঞানী বলো, ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। দেখার চেষ্টা করে লাভ নেই, দেখতে পারবো না। তাহলে ক্ষেত্র তত্ত্ব দিয়েছে কোন বিজ্ঞানী, ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। দেখা যাচ্ছে, দাও দেখা যাওয়ার কথা না, আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখবা। এবং ওই যে একটা সোলার বল ভেসে থাকবে, কি বলছি যে নিচের এমজি আর উপরের কিউই যদি বেশি থাকে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের সোলার বলটা আর কি ভেসে থাকবে। আচ্ছা এই গেল। তারপর চার্জের সংরক্ষণশীলতা, যে একটা চার্জকে আমরা কখনো সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধুমাত্র রূপান্তর হতে পারে। আচ্ছা তড়িৎ বলের একক কি বাবা, নিউটন। আর যদি বলে তড়িৎ প্রাবল্য, নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার। সবচেয়ে বেশি ব্যবহৃত একক কোনটা, ভোল্ট পার মিটার। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ প্রাবল্যের একক কিন্তু সেম, তড়িৎ প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের একক সেম। আর তড়িৎ বিভব বললে জুল পার কুলম, তড়িৎ বিভব মানে কাজ, তাহলে কি হবে, জুল পার কুলম। বলো, জুল পার কুলম। তাহলে যদি বলে মহাকর্ষীয় বিভব কি, জুল পার কেজি, জাস্ট কুলম্বের জায়গায় কি হবে, কেজি, হ্যাঁ ভর চলে আসবে, জুল পার কেজি। ওকে, তারপরে আমরা পড়েছিলাম যে স্থির তড়িৎ বল হচ্ছে একটা সংরক্ষণশীল বল। ওকে, তারপর তড়িৎ ফ্লাক্স পড়ছিলাম, যে একটা একক ক্ষেত্রফল বা তলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা যায় সেটাকেই বলে ফ্লাক্স, তাই না, সেটাকে বলে ফ্লাক্স। এবং এই সম্পর্কটা সাইনের মতো নাকি কজের মতো, কজের মতো, হ্যাঁ। তার মানে সমান্তরালে গেলে সর্বোচ্চ আর তলের লম্ব বরাবর গেলে সর্বনিম্ন, শূন্য। এরপর আমরা বলরেখার কিছু বৈশিষ্ট্য পড়ছিলাম, যেটা একটা খোলা বক্ররেখা, কেউ কাউকে কখনো ছেদ করবে না, আড়াআড়িভাবে পার্শ্বচাপ দিবে, ধনাত্মক থেকে শুরু হবে, ঋণাত্মকে শেষ হবে, এবং একটা পরিবাহিতে শুরু এবং শেষ হবে না, হবে একই পরিবাহিতে শুরু এবং শেষ হবে না। ঠিক আছে, এরপরে আমরা আধান ঘনত্বের একক পড়ছিলাম। একক বলো, আধান ঘনত্বের একক কি, এবার পারবা, কুলম্ব পার মিটার স্কয়ার। আর যদি বলে প্রবাহ ঘনত্বের একক কি, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসো এরপরে হচ্ছে প্রাবল্য আর বিভবের সূত্র তো তোমরা পারো আগে থেকেই। আচ্ছা বিভবের একক কি, জুল পার কুলম্ব অথবা ভোল্ট, জুল পার কুলম্ব অথবা ভোল্ট, হ্যাঁ। এবং আমরা একটা গোলকের কথা বলছি বারবার, যে গোলকের ভিতরে প্রাবল্য থাকবে শূন্য আর বিভব থাকবে স্থির। একটা গোলকের অভ্যন্তরে প্রাবল্যের মান থাকে শূন্য এবং বিভব থাকে স্থির, তার মানে পৃষ্ঠ পর্যন্ত নিয়ে আসতেও যে কাজ, অভ্যন্তরেও সেম কাজ, অভ্যন্তরেও সেম কাজ। ওকে, আচ্ছা কাজের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আচ্ছা 1 ইলেকট্রোভোল্ট মানে কত জুল, 1.6 × 10⁻⁻19। 1 ইলেকট্রোভোল্ট মানে 1.6 × 10⁻⁻19 জুল। আচ্ছা গেল, গোলকের কথা আমরা বলে ফেললাম। আচ্ছা এরপরে ওই যে একটা চতুর্ভুজ দেখাইছিলাম, যে চারটা চার্জের মান যদি যোগ করে শূন্য হয় তখন আমরা বলতে পারি মাঝখানে তড়িৎ বিভব হবে শূন্য, তড়িৎ বিভব হবে শূন্য, হ্যাঁ। আর সমবিভব তল পড়ছিলাম, যে সমবিভব তলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরালে কৃতকাজের মান হচ্ছে শূন্য, কৃতকাজের মান কি শূন্য। আচ্ছা লাস্টে আমরা পড়েছি হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি বললাম, কুলম্ব মিটার, কারণ কিউ ইন্টু টুয়াইস এল, কিউ ইন্টু 12, ঠিক আছে। এবং কোন কোন পদার্থের ক্ষেত্রে থাকে, যে পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, যে কোপা আমেরিকা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা আর তো কিছু আমরা মনে হয় আজকে পড়ি নাই, পড়ছি, তোমরা তো টর্ক থেকে বেহুশ হয়ে গেলা। আচ্ছা তাহলে যাও সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের আর অল্প কিছু দূর বাকি ছিল, আর আজকে পড়ালে মেবি হতাশ হয়ে যাবে। ধ্রুব ওটা একটু অফ করে দিয়ে যাও তাহলে, পারবা, দিছো?